গাজায় হামলায় আরও 46 ফিলিস্তিনের মৃত্যু, অপুষ্টিজনিত রোগে প্রাণ গেছে আরও 5 জনের, মোট নিহত 61,500 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে অতর্কিত বন্দুক হামলা, এবার টেক্সাসে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত 3 জন, হামলাকারী ঘাতক গ্রেপ্তার। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিবাদে ভারত জুড়ে মার্কিন পণ্য বয়কটের ডাক, ক্ষতির মুখে পড়বে ভারতের অর্থনীতির শঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। এবং বন্ধ হয়ে গেল ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট, দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুতের দাম বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। ক্ষুধা ও অপুষ্টিতে ধুঁকতে থাকা গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। নতুন করে উপত্যকাটির বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত 46 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পাশাপাশি উপত্যকাটিতে অপুষ্টিজনিত রোগে প্রাণ হারিয়েছে আরও 5 জন। এতে করে যুদ্ধবিধ্বস্ত গাজায় রোগটিতে প্রাণহানির সংখ্যা 200 ছাড়িয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার 5 সাংবাদিকের দাফন সম্পন্ন হয়েছে। এর মধ্যে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও জার্মানি। অন্যদিকে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই তথ্যটি নিশ্চিত করেছেন। গাজায় প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু ইসরায়েল। এর মধ্যে নিহত 61,500 ছাড়িয়েছে। এবার গাজা দখলের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। যদিও নেতানিয়াহু এই পরিকল্পনায় সাড়া দেয়নি দেশটির সামরিক নেতৃত্ব। গাজা দখলের পরিকল্পনায় দেশে বিদেশের কাউকে পাশে না পেলেও রাজনীতিতে নিজের গদি টিকিয়ে রাখতে অনড় নেতানিয়াহু। একের পর এক নষ্ট হচ্ছে সম্পর্ক বিভিন্ন দেশের সঙ্গে। এত কিছুর পরেও কি নিজের সাম্রাজ্য টেকাতে পারবেন তিনি? এই উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। 1.5 বছরের বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসনের পাশাপাশি উপত্যকায় সামরিক অভিযান বিস্তৃত করতে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রস্তাবে উপত্যকাটির গাজা শহর দখলে নেওয়ার কথা বলা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনাটি যতটা না সামরিক কৌশল, তার চেয়েও বেশি নেতানিয়াহুর নিজের রাজনৈতিক অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা। স্বৈরতান্ত্রিকভাবে কসাই নেতানিয়াহুর এই প্রস্তাব নিয়ে ইসরায়েলের সামরিক নেতৃত্ব আপত্তি জানায়। এ নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করে তারা। এরপরেও একচেটিয়াভাবে পরিকল্পনাটি অনুমোদন করা হয়। সামরিক নেতৃত্বের তরফে বলা হয়, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় মানবিক সংকট আরও বাড়বে। এতে করে উপত্যকায় অবস্থান করা 50 জিম্মির জীবন বিপন্ন হবে। সামরিক অভিযান বিস্তৃত করার পরিকল্পনাটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন বিশ্বে ইসরায়েলের প্রতি সমর্থন কমছে। এমনকি গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে খোদ ইসরায়েলি জনগণের সমর্থনেও ভাটা পড়েছে। তবুও নেতানিয়াহু নিজের পরিকল্পনা বাস্তবায়নের পথে অনড়। এর কারণ হিসেবে বলা হচ্ছে, এ প্রস্তাব বাস্তবায়ন হলে অন্তত একটি হলেও রাজনৈতিক ফায়দা নিজের পক্ষে নেবেন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করার সময় পেতেই এ পথে হাঁটছেন তিনি। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের সঙ্গীরাও চান গাজায় ইসরায়েলের আগ্রাসন দীর্ঘায়িত হোক। গাজা যুদ্ধ বন্ধ হলে জোট সরকার ভেঙে দেওয়ার একাধিক হুমকি দিয়েছেন 2 উগ্রবাদী ইহুদি নেতা ইতামার বেন-গভির এবং বেজালেল স্মটরিচ। উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছেন তারা। বেন-গভির এবং স্মটরিচের চাওয়া, প্রথম ধাপে পুরো গাজা উপত্যকা দখলে নিয়ে সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপন করা, আর শেষ পর্যন্ত পুরো ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নিতে চান তারা। গেল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু তার পরিকল্পনার কয়েকটি ধাপের কথা জানান। প্রথম ধাপের লক্ষ্য শুধু গাজা শহরের দখল নেওয়া। বেশ সচেতনভাবে অভিযান শুরুর জন্য 2 মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। Contrary to false claims, this is the best way to end the war and the best way to end it speedily. এ সময়ের মধ্যে কূটনৈতিক চেষ্টায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সুযোগ রাখা হয়েছে। পুরো পরিকল্পনা বাতিল করারও সুযোগ আছে।
তবে নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের সহযোগীরা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন এই পরিকল্পনা যথেষ্ট নয়। আগ্রাসনের মাত্রা বাড়ানোতে জোর দিচ্ছেন তারা। এদিকে ইসরায়েলের সামরিক প্রধান জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন তারা। ইসরায়েলের শীর্ষ জেনারেল সতর্ক করে বলেন, নতুন কোনো সামরিক অভিযান চালানো হলে তা গাজায় থেকে যাওয়া ইসরায়েলি জিম্মিদের জন্য বিপজ্জনক হবে। নেতানিয়াহুর এ পরিকল্পনা ইসরায়েলি সেনাদেরও ঝুঁকিতে ফেলবে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি রাজনীতিতে নিজের অবস্থান টিকিয়ে রাখাটাই এখন নেতানিয়াহুর মূল চ্যালেঞ্জ। গাজা দখলে নেয়ার পরিকল্পনার ফলে আন্তর্জাতিক মহলে নেতানিয়াহু এবং ইসরায়েলকে এক অবিশ্বাস্য একাকিত্বের মধ্যে ঠেলে দিয়েছে। যুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমর্থন থাকা সত্ত্বেও উপত্যকায় ক্রমবর্ধমান খাদ্য সংকট ও অনাহারের কারণে বাস্তবিক অর্থে বিশ্বজুড়ে ইসরায়েল ও নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে অতর্কিত বন্দুক হামলার ঘটনা। এবার দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে অন্তত ৩ জন। সোমবার দেশটির স্থানীয় সময় দুপুরে অঙ্গরাজ্যটির অস্টিন শহরে একটি দোকানের বাইরে এই সহিংসতার ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার পর সন্দেহভাজন বন্দুকধারী একটি গাড়ি চুরি করে স্থান থেকে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করে টেক্সাস পুলিশ। তবে বন্দুকধারীর নাম ও পরিচয় শনাক্ত করেনি পুলিশ বিভাগ। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন অস্টিন শহরের পুলিশ বিভাগের প্রধান লিসা ডেভিস। তিনি বন্দুক হামলার ঘটনায় নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সেখানে 800 ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পেন্টাগনকে নির্দেশ দেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিবাদে হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, এরই মাধ্যমে রাজধানীর ওপর ক্ষমতা বিস্তার করতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি, ওয়াশিংটন ডিসিতে অপরাধ বেড়ে যাওয়ায় ফেডারেল কার্যক্রম হুমকির মুখে পড়েছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহিংস গ্যাং অপরাধী, মাদকাসক্ত ও গৃহহীনদের থেকে রাজধানীকে উদ্ধার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের অভিযোগ অস্বীকার করেন শহরটির মেয়র এলিজাবেথ বাউসার। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য মিথ্যা ও মন গড়া বলেও উল্লেখ করেন তিনি। মেয়র জানান, 2023 সালে অপরাধের মাত্রা কিছুটা বাড়লেও এবছরে এসে তা 44% কমে গেছে। ভারতের উপর উচ্চ শুল্ক আরোপের পর থেকেই তিক্ততায় পৌঁছেছে ওয়াশিংটন নয়াদিল্লির সম্পর্ক। ট্রাম্পের শুল্কের প্রতিবাদে নতুন করে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, অ্যামাজন ও অ্যাপলের মতন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি পণ্যগুলো বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। এতে ক্ষতির মুখে পড়বে ভারতের অর্থনীতি, এমনটাই শঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। পৃথিবীর বিভিন্ন দেশকে বেকায়দায় ফেলতে ডোনাল্ড ট্রাম্পের নতুন হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে শুল্ক নীতি। চলতি বছরের এপ্রিল থেকে শুরু হওয়া ট্রাম্প প্রশাসনের শুল্ক বানের শিকার চীন, ব্রাজিল, কানাডা, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবার ট্রাম্পের রোষানলের মুখে এশিয়ার দেশ ভারত। বারংবার মোদী নেতৃত্বাধীন ভারতকে বন্ধু রাষ্ট্র বলে আসলেও দেশটিকে উচ্চ শুল্ক আরোপের তালিকায় শীর্ষে রেখেছে ট্রাম্প। আর এতে ফাটলের মুখে ট্রাম্প মোদির দীর্ঘদিনের বন্ধুত্ব। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের চাপে অনেকটা বাধ্য হয়ে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক জুড়তে চাচ্ছে ভারত। প্রায় 7 বছর পর চলতি বছরের আগস্টে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। पाकिस्तान ने कभी सोचा तक नहीं था। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের ধারণা, আমেরিকা ভারতের ওপর 50% শুল্ক আরোপ করায় এর দৃশ্যমান নেতিবাচক প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতে। বিশেষ করে ভারতের অলংকার, পোশাক, বস্ত্র এবং অন্যান্য রাসায়নিক পণ্য যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কবানের সরাসরি শিকার হবে। এরই মধ্যে ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে ভারত।
देश के किसानों তবে কোণঠাসা মোদি হঠাৎ করে যেভাবে বন্ধু বদল করে আরেক অর্থনৈতিক পরাশক্তি চীনকে বেছে নিলেন তা ওয়াশিংটনের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হয় কিনা তাও ভাবতে শুরু করেছেন অনেক বিশ্লেষক। পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো পর্যায়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই ব্রিক্সভুক্ত দেশগুলোর ওপর তিক্ত সম্পর্ক রয়েছে ট্রাম্পের। এর জেরে চলতি বছরের ব্রিক্স সম্মেলনে আয়োজক দেশ ব্রাজিলের ওপর উচ্চ শুল্ক বসিয়েছিলেন তিনি। এছাড়াও সংস্থাটি আন্তর্জাতিক বাজারে ডলারের বিকল্প রিজার্ভ মুদ্রা প্রতিস্থাপনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এর নেপথ্যের দেশগুলোর একটি ভারত। তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর মোদির ওয়াশিংটন সফর, সস্ত্রীক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেডি ভান্সের নয়াদিল্লি সফর, সবকিছু মিলিয়ে মোদি ট্রাম্পের যে মধুর সম্পর্ক ছিল তার হঠাৎ করে যে ছেদপতন ঘটেছে তা মেনে নিতে পারছেন না অনেক ভারতীয়রা। বিরোধী মহলের কটাক্ষের কেন্দ্রবিন্দুতেও এখন নরেন্দ্র মোদি। তবে রাশিয়ার থেকে তেল কেনার কারণ দেখিয়ে ট্রাম্প উচ্চ আকারের যে শুল্ক আরোপ করেছে তা কাটিয়ে উঠতে চীনের সঙ্গে ভারতের নতুন সম্পর্ক কতটা কার্যকর হতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অর্ণব প্রসাদ, RTV। নিজেদের মধ্যে পারস্পরিক বাণিজ্য যুদ্ধের শুল্ক বিরতির মেয়াদ আরও 90 দিন বাড়ালো যুক্তরাষ্ট্র ও চীন। এতে করে আগামী নভেম্বরের পর্যন্ত উভয় দেশের এই শুল্ক বিরতি বহাল থাকবে। উভয় পক্ষের পণ্য বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগে নতুন এই সময়সীমার ঘোষণা এলো। সোমবার এক যৌথ বিবৃতিতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক দেশ জানান, চলতি বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য স্থগিত থাকবে। এর আগে গেল মাসে নিজেদের মধ্যে অনুষ্ঠিত হওয়া আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন দুই দেশ। তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ করেছে ভারত। রক্ষণাবেক্ষণের কারণে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 2 মাসের মতন বন্ধ রাখার এই ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে দেশটির দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি দাম বৃদ্ধি পেতে পারে। ফলে বাজার থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। রাজ্যগুলোর চাহিদা পূরণে 300 মেগাওয়াট বিদ্যুৎ কিনতে বাধ্য হয়েছে কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এদিকে আগামী 22 বছরের মধ্যে নিজেদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আরও 9 গিগাওয়াট বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।